আন্তর্জাতিক নারী দিবসের শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার মরণোত্তর দেয়া হল প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। পুরস্কার দেয়া হয় আরও 5 অদম্য নারীকে। এই উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যুগান্তকারী সব উদ্যোগ নিয়েছিলেন। বলেন, নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব নয়। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 6 নারী এই পুরস্কার পেয়েছেন। বেগম খালেদা জিয়ার পক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ও প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে খালেদা জিয়াকে মরণোত্তর এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। তিনি বলেন, শত অত্যাচারেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। আপোষহীন বহুদলীয় গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মা, তিনি যোদ্ধা, তিনি ন্যায় বিচারক, তিনি আমাদের চলার পথের পাথেয়, গণতন্ত্রের পথপ্রদর্শক। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন বলেন, নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনেন বেগম খালেদা জিয়া, যার ধারাবাহিকতায় কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নারীদের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব, কর্মসংস্থান, শিক্ষা, সুরক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সমাজে তাদের সম্পৃক্ততা এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে সক্ষম হব। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পরিকল্পনার পাশাপাশি ঘরে বাইরে নারীর নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারী দিবসের আলোচনা ও অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন পরবর্তী নারীদের প্রতি রাজনৈতিক সহিংসতা বেড়েছে। এসব সহিংসতা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে। এ সময় মনিরা শারমিনকে আহ্বায়ক ও ডাক্তার মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করে 3 সদস্যের জাতীয় নারী শক্তির কমিটি ঘোষণা করা হয়। কমিটির মুখ্য সংগঠকের দায়িত্বে থাকবেন নুসরাত তাবাসসুম। এই কমিটি নারী অধিকার রক্ষায় কাজ করবে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপির সহযোগী সংগঠন হলেও নারী শক্তি স্বাধীনভাবে কাজ করবে। একই সাথে জুলাইয়ের সম্মুখ ভাগে যারা ছিলেন তাদের আবারও রাজনীতিতে ফিরিয়ে আনা হবে বলেও জানান নাহিদ ইসলাম। সেটার একটা উদ্যোগ আমরা নিয়েছি। আজকে আমরা সেই উদ্যোগটা শুরু করতে যাচ্ছি। হয়তো এটা আমরা এই উদ্যোগটা সারা দেশে বা সাংগঠনিক বিস্তার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এই বৈষম্যহীন সমাজ এবং নারী অধিকার এবং ক্ষমতায়ন, নিরাপত্তা ইত্যাদি ইস্যুতে আমাদের এই জাতীয় নারী শক্তি কাজ করবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয় ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে করা মামলায় আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে মামলার আবেদন করেন রাজধানীর রমনা থানার বিএনপির বর্তমান সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করে জানান, এই আবেদনের ওপর শুনানি শেষে আদালত নাসির উদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করেছে। ও সারাক্ষণ সারাদিন এসব অশ্রাব্য ভাষা, অকথ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই থাকবে। আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু থেকে শুরু করে সবাই এই নোংরা ভাষাগুলি শিখবে। এটা কি খুব ভালো দেশের জন্য, নাগরিকদের জন্য ভালো, সমাজের জন্য ভালো? আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? ওকে থামানোর জন্য আইন ছাড়া আমাদের কি উপায় থাকতে পারে বলেন তো আপনি? বিজ্ঞ আদালত
সব কিছু পর্যালোচনা করেছেন, অনেক সময় নিয়ে উনি পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ করে যখন দেখেছেন যে বাদীর আর্জিতে যা লিখা এটা সপক্ষের ডকুমেন্টসগুলো উনি অ্যানালাইসিস করেছেন, করে দেখে তারপর উনি আসামির বিরুদ্ধে সমন ইস্যু করে মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। আধুনিক প্রযুক্তির যুগে হাতে তৈরি তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে গতানুগতিক পণ্যের বাইরে তৈরি করতে হবে অঞ্চল ভিত্তিক বিশেষ পণ্য। বিশেষ সামনে নিজেদের পণ্য তুলে ধরতে যেতে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে, এমন কথা জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে 10 দিনব্যাপী তাঁত শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তাঁত শিল্পীরা নিজেদের বিশেষত্ব প্রদর্শনে ব্যর্থ হলে তার জায়গা নেবে এআই ভিত্তিক প্রযুক্তি। তাঁত শিল্প বর্তমানে রপ্তানির পাশাপাশি জিডিপিতেও 2% অবদান রাখছে বলেও তিনি জানান। বলেন, নির্বাচনী ইশতেহার মেনে বিএনপি সরকার 1 গ্রাম 1 পণ্য তৈরির নীতিতে এগোবে। এক্ষেত্রে ওই খাতের পণ্য উৎপাদনকারীদের প্রশিক্ষণের পাশাপাশি নীতি সহায়তাও দেয়া হবে। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন পাট ও বস্ত্রমন্ত্রী। এবার মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে 15টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকট ও দাম বাড়ার গুজবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আজও পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। বাড়তি চাহিদার কারণে কিছু কিছু পাম্পে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন যানবাহন চালকরা। চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে 9টি জ্বালানিবাহী জাহাজ এসে পৌঁছেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আর দেশে জ্বালানির যথেষ্ট মজুদ আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। কয়েক ঘন্টার অপেক্ষা শেষে মিলছে জ্বালানি তেল। দীর্ঘ সময়ের অপেক্ষায় মেজাজ হারিয়ে নিজেদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে কেউ কেউ জড়াচ্ছেন বিবাদে। আবার রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ায় তা চাহিদার তুলনায় কম বলে অভিযোগ গ্রাহকদের। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। কিছুক্ষণ যেতে হলে আপনার আমার তেল দরকার 4 লিটার, এখন আমি পাচ্ছি মাত্র 2 লিটার। 10 লিটার তেল দিলে এই 10 লিটার তেলের 5 লিটার তো আমার এখনই অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে তেল নিয়ে আবার বাসা পর্যন্ত যাইতে যাইতে আরও 1-2 লিটার শেষ। তাহলে এই তেল নেওয়ার থেকে না নেওয়া অনেক ভালো। শুধু রাজধানী নয়, জ্বালানি সংকটের শঙ্কায় খুলনা, বরিশাল, সিলেট, চুয়াডাঙ্গা, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নিতে হচ্ছে জ্বালানি তেল। কালকে রাত 12টার সময় এখানে আসছি আর এখন বেরোচ্ছি, তেল চাচ্ছি আমরা 6000, তেল দিচ্ছে আমাদেরকে 3000। তেলের কোনো সংকট নাই, কিন্তু সংকট সৃষ্টি করতেছে হলো সাধারণ মানুষ। তেলের সংকট রয়েছে এমন গুজবে পেট্রোল পাম্পে অযথা ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। জ্বালানিবাহী কয়েকটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। আরও কয়েকটি জাহাজ পথে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এলএনজি, এলপিজি এ ধরনের মালামাল নিয়ে যে জাহাজগুলো স্ট্রেট অফ হরমুজ পার করে এসেছে সেগুলোর একটা তথ্য অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আরও জাহাজগুলো যখন নিয়মিতভাবে আসবে সেটার আপডেট আমরা পেলে সাথে সাথে আপনাদেরকে শেয়ার করব। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানিয়েছেন দেশে পর্যাপ্ত জ্বালানি রয়েছে। আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না, সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে। এদিকে জ্বালানি তেলের পাচার রোধে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বাড়িয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ময়মনসিংহে নির্বাচনের দিনে হামলায় ছাত্রদল নেতাসহ 3 যুবককে আহত করার মামলায় স্থানীয় জামায়াত নেতা আশরাফ আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে তাকে আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক আশরাফ আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত রাতে তাকে গ্রেফতার করা হয়। আশরাফ আলী সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতি। মামলার বিবরণে জানা যায়, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে আশরাফ আলীর নেতৃত্বে ময়মনসিংহ পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদি হাসান সহ 3 জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার ও 8 মাস কারাভোগ শেষে ফাল্গুনী রায়
র নামের এক ভারতীয় নাগরিককে সেদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে হস্তান্তর করা হয়। ফাল্গুনী রায় ভারতের উত্তর 24 পরগনা বনগাঁ থানার বাসিন্দা। দর্শনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ওই নারী 2025 সালের জুন মাসে মহেশপুর সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে থানায় হস্তান্তর করে দুটি মামলা দেয়। ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে 8 মাস সাজা ভোগ শেষে আজ ফাল্গুনী রায়কে ভারতে ফেরত পাঠানো হলো। মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ আরও 26টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে করে গত 9 দিনে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 300-তে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের মুখপাত্র কাউসার মাহমুদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত 248টি ফ্লাইট পরিচালিত হয়েছে বা পরিচালনার পরিকল্পনা ছিল। তবে বাতিল ফ্লাইটের সংখ্যা 300 ছাড়িয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। আকাশসীমা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটবে না বলেও ধারণা করা হচ্ছে। এই অবস্থায় যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে পরবর্তী সিদ্ধান্ত নেবার পরামর্শ দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত প্রধান 2 আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। এনডিটিভি সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম তাদের গ্রেফতারের তথ্য প্রকাশ করে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বলছে, চাঁদাবাজি, হত্যা সহ গুরুতর অপরাধের অভিযোগের ভিত্তিতে শনিবার গভীর রাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সংস্থাটি আরও জানায়, ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে আসে। মেঘালয় সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং দেশটির বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে শেষ পর্যন্ত বনগাঁয় অবস্থান করছিলেন। আটককৃতদের বিরুদ্ধে স্থানীয় একটি থানায় মামলা করা হয়েছে। বর্তমানে তারা পুলিশে হেফাজতে রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের 4,908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের মাসিক সম্মানী দেওয়া শুরু করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে 990টি মন্দিরের পুরোহিত ও সেবায়েত, 144টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং 396টি গির্জার যাজক সহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও এই সম্মানী দেওয়া হবে। সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, পুরো কর্মসূচি বাস্তবায়ন করা হলে বার্ষিক ব্যয় দাঁড়াবে প্রায় 4,400 কোটি টাকা। সরকার 4 ধাপে এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। 14 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রতিটি মসজিদের ইমাম সাহেব পাবেন 5,000 টাকা করে সম্মানী, মুয়াজ্জিন সাহেব পাবেন 3,000 টাকা করে সম্মানী, খাদেম সাহেব পাবেন 2,000 টাকা করে সম্মানী, মন্দিরের পুরোহিত পাবেন 5,000 টাকা, সেবায়েত পাবেন 3,000 টাকা, বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পাবেন 5,000 টাকা এবং বিহার উপাধ্যক্ষ পাবেন 3,000 টাকা, গির্জার যাজক পাবেন 5,000 টাকা এবং সহকারী যাজক পাবেন 3,000 টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, মব ও স্পট ক্রাইম এক নয়, সবকিছুর সঙ্গে মবকে গুলিয়ে ফেলা যাবে না। শাহবাগে 7 মার্চের ভাষণ চালানো প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনে যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তারা বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে, তবে তাদের কর্মসূচির দৃশ্যমান কিছু দেখা যায় না। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এসব ঘটনায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে, ভবিষ্যতেও নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জ্বালানি সংকটের কথা মাথায় রেখে চলতি বছরের 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করা হবে বলেও জানিয়েছেন তিনি। মব এক জিনিস আর কিছু কিছু ক্রাইম, স্পট ক্রাইম এক জিনিস, সবগুলোর সাথে তো মব গুলিয়ে ফেললে হবে না। আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে। যাদের রাজনৈতিক কার্যক্রম বিধিনিষেধ আছে
সন্ত্রাস বিরোধী আইনের অধীনে তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে, তবে দৃশ্যমান কিছু তো দেখি না। দুই একটা এরকম বিচ্ছিন্ন ঘটনা হলে সেটা পুলিশ অ্যাড্রেস করছে। নানা দিক বিবেচনায় নির্বাচন মেনে নিলেও জামায়াত বিশ্বাস করে নির্বাচনের ফলাফল হাইজ্যাক করা হয়েছে। আজ কাকরাইলে নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিলে এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফলাফল আপাতত মেনে নেওয়া মানে এই নয় যে ভবিষ্যতেও সব অন্যায় মেনে নেওয়া হবে। আরও বলেন, জুলাই সনদে স্বাক্ষর করেও তা বাস্তবায়নে টালবাহানা করছে বিএনপি। বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানিয়ে আমির আরও বলেন, জুলাই অভ্যুত্থান না হলে আজকের এমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতো না, তাই জুলাই সনদ ধারণ করেই এগিয়ে যাবে জামায়াত। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জুলাই না থাকলে এখন যমুনা বলেন আর প্রধান বিরোধী দলীয় নেতার বাসভবন বলেন, ওগুলাও কিছু নেই। জুলাই থাকলে সব আছে, না থাকলে কিছুই নেই। শুরুতেই জাতির সাথে দেওয়া অঙ্গীকার যদি বিএনপি ভঙ্গ করে 5 বছর সেই অঙ্গীকার রক্ষা করবে কিভাবে? আমরা দেখতে চাই, এখনো সময় আছে, সংশোধন হোক, বিএনপি নিজেদেরকে সংশোধন করে এই জনরায়কে মেনে নেব। 69% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, ভোট দিয়েছে। প্রকৃতপক্ষে এইটাই ছিল জাতীয় সংসদের ভোট। এত অন্যায় করেও ফ্যাসিবাদের জননী বিদেশে বসে আছেন, যার এতটুকু অনুশোচনা নেই, এমন মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেখানে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তিনি। আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধনে এমন কথা বলেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। সবাই সবার মতো করে ভালো আছে, শুধু আমরা ছাড়া। আমরা আমাদের মানুষদের খোঁজও পেলাম না, এর বিচারও আজ পর্যন্ত পাইনি। এভাবেই বিগত ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে গুমের শিকার হয়েছেন কারো বাবা, কারো ভাই, কারো স্বামী। আমার বাবা তো কোনো অপরাধ করেনি, শুধু একটা দল করছে, এটার জন্য কেন এভাবে গুম করে রাখছিল? এখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব বলেন, এত অন্যায় করেও বিদেশে বসে এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্ট। সবচেয়ে খারাপ কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। গুমের শিকার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার কথা জানান মির্জা ফখরুল। আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। গুম নিয়ে নির্মিত সরকারের অনুদানপ্রাপ্ত লাবিব নাজমুস সাকিব পরিচালিত মায়ের ডাক চলচ্চিত্রের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা তুলে ধরেন গুমের অভিজ্ঞতা। এই চলচ্চিত্রের মাধ্যমে আমাদের আরও একটা আকাঙ্ক্ষা যে নতুন প্রজন্মকে মানবাধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে আমরা সচেতন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি এবং এজন্য এটা তুলে ধরার চেষ্টা করেছি। তারাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আজকের এই গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি, এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়। তাদের অবশ্যই আমরা যেই ভাইদেরকে খুঁজে পাচ্ছি না, যেই ভাইদেরকে আমরা ইনশাল্লাহ ফেরত চাই। একজন সন্তান আমাদের বলে গেছেন যে আমরা এখন বিচার চাই না, আমরা তাদেরকে ফেরত চাই। বক্তারা বলেন, গুমের শিকার মানুষদের নিয়ে যে চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে তা যেন জাতিকে জাগ্রত করে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুললে বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে, তাই জনগণ যেখানে সরাসরি রায় দিয়েছে তা নিয়ে বিতর্ক তোলার কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রোববার রাজধানীতে গণভোট বাস্তবায়নে নাগরিক ফোরাম আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, জুলাই সনদের আইনি বৈধতা নিয়ে আদালতের রুল জারি করাটা এখতিয়ার বহির্ভূত। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি সরকার ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা নিয়ে
রোববার সিরিডাপ মিলনায়তনে সেমিনার আয়োজন করে গণভোট বাস্তবায়ন নাগরিক কমিটি। জুলাই সনদ, গণভোট ও সংস্কার পরিষদের শপথ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন বক্তারা। জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়ন হলে বিএনপির কোনো ক্ষতি হবে। তারা অভিযোগ করেন বিএনপি গণভোট নিয়ে আদালতে গিয়ে জনরায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। বলেন নির্বাচনের আগে তারা গণভোটে হ্যাঁ বলে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গণভোটের 4টা প্রশ্ন বলছি কেন অসাংবিধানিক হবে না, আদালত রুলও দিয়েছে। তাহলে এই যে বাকি অংশ একই দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হলো তার কি হবে? তো কোর্টের বিষয় না, এটা হলো বিষয়টা তো হলো রাজনীতিবিদদের আলাপ আলোচনা করে বাইরে সেটেল হয়েছে। কোর্টের ফাংশন কি? গণভোটের রায়কে ঠেকানোর জন্য বিএনপি কোর্টে যেতে পারে। সেই বিএনপিকে ঠেকানোর জন্য কোথায় যেতে হবে সেটা জনগণের খুব ভালো করে জানা আছে। গণভোটের বিপক্ষে লড়াইয়ের কোনো সুযোগ নেই দাবি করে বক্তারা বলেন গণভোটের বৈধতা নিয়ে আদালতে রুল জারি করা এখতিয়ার বহির্ভূত। সংস্কার পরিষদের শপথের বিষয়টি আদালতের নয়, এটি রাজনীতিবিদদের বিষয়। চলমান রাজনৈতিক সংকটের সমাধান সংবিধানে নয়, জুলাই সনদে রয়েছে বলেও মনে করেন তারা। আপনি যদি বলেন যে সংবিধানে গণভোট নাই, তাহলে আপনি 1972 সালের সংবিধানের কথা বলছেন। যদি আমরা 1972 সালের সংবিধানের কথা বলি, তাহলে কিন্তু প্রফেসর ইউনূসের সরকার নির্বাচন, গণভোট, সংসদ সবকিছু কিন্তু অবৈধ। জনগণ যেটা চেয়েছে সেটা যদি আমরা সত্যিকারের অর্থে বলি যে জনগণ সবচাইতে উপরে, সংবিধানের উপরে, তাহলে সেটার চাইতে উপরে হতে পারে। সেই জিনিস জনগণ চেয়েছে এবং এটা হতেই পারে যে জনগণ যেখানে চেয়েছে সেখানে আপনার আমার প্রত্যেকের মত মিলবে না, দ্বিমত থাকবে। গণভোটের বিষয়টা জনগণ অলরেডি জনগণের মধ্যে তার রায় দিয়ে দিয়েছে এবং আদালতের এর উপর হস্তক্ষেপ করাটা, রুল জারি করাটা আমার মনে হয় এখতিয়ার বহির্ভূত। এটা রাজনৈতিক বিষয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ও অন্তর্বর্তী সরকারকে বৈধতা দেওয়ার জন্য গণভোট মন্তব্য করে বক্তারা আশা প্রকাশ করেন নির্বাচিত সরকার অচিরেই সংস্কার পরিষদের অধীনে শপথ নিবে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। চারিদিকে যখন পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, সে সময় রাজধানীতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বনানীর একটি আবাসিক ভবনের সামনে পিঙ্কি নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 9তলা ভবন থেকে পিঙ্কি লাফ দিয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ ফেলে দিয়ে হত্যা করেছে তা তদন্তের পরই বলা যাবে বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে। আরও জানাচ্ছেন আবির আহমেদ। রাজধানীর বনানীর এই ভবনের 2য় তলায় গৃহপরিচারিকার কাজ করত 16 বছর বয়সী পিঙ্কি। তার বাড়ি সিলেট। প্রায় 2 বছর ধরে এখানে কাজ করতেন তিনি। রোববার দুপুর 1:30টার দিকে হঠাৎ উচ্চ শব্দ শুনেই ছুটে যান সবাই। একটা মেয়ে নিচে পড়ছে, তারা শব্দ পেয়ে দৌড়ায় গেছে, যা দেখে যে উপর থেকে পড়ছে। তো গার্ড শুধু এইটুকুই জানে, এখন কি দোতলা থেকে পড়ছে না ছাদ থেকে পড়ছে এটা গার্ড বলতে পারে না। এর আধা ঘন্টা আগে দেখা যায় যে পিঙ্কি ছাদে কাজ করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি ভবনের 9তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। আমরা এসে দেখছি আপনার লাস্টে এখানে ফেলান আছে, তার গায়ে বোরকা ছিল আর উন্না ছিল মেয়েটি, আর মুখ দিয়ে হালকা এখানে একটু রক্ত পড়তেছে, আর হাতটাতে এখানে কালো, চোখের নিচে কালো, গলা এখানে কালো দাগ। লাস্টটা পড়তো, লাস্টের কেল্লা কি আনামত থাকতো। মেয়েকে গলায় এইভাবে শ্বাসবদ্ধ করে মারা হয়েছে এবং তার গায়ে পুরা ইনজুরি আছে, মায়ের আঘাত আছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মেয়েটির আত্মহত্যার কোনো আলামত পায়নি পুলিশ। তবে পিঙ্কিকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা সেটি নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। পোস্টমর্টম রিপোর্টের পর এই সংক্রান্তে প্রতিবেদন আসলে আমরা বলতে পারবো যে আসলে কীভাবে মারা গেছে। এটা আসলে মানে ফল ফ্রম হাইট, যেটা মানে উপর থেকে পড়ে গেছে, পড়া সংক্রান্তেই মৃত্যুবরণ হয়েছে। তো এটা আসলে ডাক্তারি রিপোর্ট ছাড়া আসলে বলা যাচ্ছে না যে আমরা আসলে এটা তদন্ত অব্যাহত আছে, আমরা তদন্ত শেষে আমরা বলতে পারবো যে আসলে কীভাবে মারা গেছে। কিশোরীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। প্রকৃত ঘটনা বিশ্লেষণ করে অপরাধীদের সর্বোচ্চ বিচার হবে এমন প্রত্যাশা নাগরিকদের। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি আবারও বেড়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে
9.13%। জানুয়ারিতে ছিল 8.58%। রোববার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে ফেব্রুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.30%, যা জানুয়ারি মাসে ছিল 8.29%। গত বছরের ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ছিল 9.24%। অপরদিকে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে হয়েছে 9.01%, যা আগের মাস অর্থাৎ জানুয়ারিতে ছিল 8.81%। তবে এক বছর আগের একই সময় এই খাতে মূল্যস্ফীতি ছিল 9.38%, অর্থাৎ বছর ভিত্তিক হিসেবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বিসিবি নির্বাচনের বৈধতাকে চ্যালেঞ্জ করে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন ক্লাব সংগঠকরা। যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের অনুরোধ করেছেন তারা। এছাড়াও বিসিবির অধীনে যে কোনো টুর্নামেন্ট খেলার বিষয়ে আগের অবস্থানেই আছেন সংগঠকরা। নিলয় মজুমদারের রিপোর্ট। বিসিবি নির্বাচন নিয়ে 4 অক্টোবর থেকে যে সমালোচনা ও বিতর্কের ঝড় উঠেছিল সেটি সমাধানে রাজনৈতিক সরকারের আশায় ছিলেন এই সংগঠকরা। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অযাচিত হস্তক্ষেপে বর্তমান বোর্ড যে তৈরি হয়েছে অবৈধভাবে, সেই জানা কথাটা আবার নতুন করে ক্রীড়া প্রতিমন্ত্রীকে জানাতে এসেছিলেন তামিম ফাহিমরা। আমরা একটা ফর্মাল কমপ্লেন্টই বলতে পারেন এটা করতে আসছি। এটা সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো যে 76টা ক্লাবের মধ্যে 50টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। কোনো জোর জবরদস্তির কিছু না, বিকজ আমরা বিশ্বাস করি আমাদের যে কথাগুলো আছে বা এনাফ প্রুফ যেগুলো আছে ওটা যৌক্তিক, এ কারণে আমরা এই ওয়েতে যাচ্ছি। ইন্টারনালি আপনার কিভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে, ওইগুলো আমি যেন বলতে পারি, যেগুলো আপনি অলরেডি রেকর্ডেড, আমরা চ্যালেঞ্জ করবো ওইগুলোকে নিয়ে যদি তারা ওগুলো ডিনাই করে। নির্বাচনের বৈধতা নেই ঘোষণা দিয়ে এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছে না 50টির মতো ক্লাব। সেই সিদ্ধান্ত যতক্ষণ না পর্যন্ত বোর্ড ব্যবস্থায় পরিবর্তন আসে ততক্ষণ পর্যন্ত বদলাচ্ছে না বলে জানিয়েছেন তারা। আমরা আসলে ক্রিকেটে ফিরে যেতে চাই, যেই কারণে আমরা চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই জিনিসটা হোক। আমরা চাই একটি সঠিক বিচার। সবাই জানে এটা যে অবৈধ নির্বাচন, অবৈধ বোর্ড, সুতরাং এই বোর্ডের এখন আর থাকার কোনো আমরা মনে করি যোগ্যতা নেই। বিসিবির বর্তমান 25 পরিচালকের অনেকেই শঙ্কায় আছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। আনুষ্ঠানিক এই অভিযোগের পর বল এখন সরকারের কোর্টে। তদন্ত কমিটি কতদিনে গঠিত হয়ে সমাধানে পৌঁছায় সেদিকেই নজর থাকবে দুই পক্ষের। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।